বাইরের কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আদ্রিশাকে একটার পর একটা কল করে যাচ্ছে তিহু। বিরক্তিতে তিহুর নাক মুখ কুঁচকে আছে। এখন পর্যন্ত ও আদ্রিকে 10টার উপরে কল দিয়েছে, কিন্তু আদ্রি একটা বারের জন্যও ওর কল রিসিভ করেনি। তিহুর থেকে কিছুটা দূরত্বে রেস্টুরেন্টের সামনের সিঁড়ির ওপর বসে আছে সুমু আর রিম। দুজনেরই ঘেমে নিয়ে একদম একাকার অবস্থা হয়েছে। ওরা তিনজন লাস্ট 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আদ্রির জন্য অপেক্ষা করে যাচ্ছে, কিন্তু আদ্রির আসার কোনো নামগন্ধও নেই। ফোনের রিং বেজে বেজে কেটে যাওয়ার তিহু বিড়বিড় করে আদ্রিকে কয়েকটা গালি দিয়ে আবারও ওর নম্বরে ডায়াল করলো। দুটো রিং হতে এবার ওপাশে থেকে কেউ ফোন রিসিভ করলো। ওপাশের ব্যক্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে তিহু দাঁতে দাঁত চেপে ঝাড়ি মেরে বলে উঠলো, মরছিস নাকি ছাগলের বাচ্চা? কখন থেকে ফোন করছি, চোখে দেখছিস না? তিহুর কথার প্রত্যুত্তর ওপাশ থেকে কেউ ভারী কণ্ঠে বলে উঠল, আমার বাচ্চা অনেকক্ষণ আগেই বের হয়ে গেছে, আমি আছি, কিছু বলার থাকলে আমাকে বলো। ওপাশের ব্যক্তির কথা শুনে তিহু চোখ খিচে বন্ধ করে ছোট্ট করে জিভ কাটলো। তারপর মিনমিনে কণ্ঠে বলল, মণিমা তুমি কখন আসলে? ভদ্রমহিলা শান্ত স্বরেই বলল, আজকে সকালেই আসলাম। আয়াজ গিয়ে নিয়ে এসেছে আমাদের সবাইকে। বলল সবাইকে কি একটা সারপ্রাইজ দিবে। তিহু একটু গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, ও আচ্ছা, বাট আদ্রির ফোন তোমার কাছে আসলো কিভাবে? বের হওয়ার সময় ও কি ফোন নিয়ে বের হয়নি নাকি? আদ্রির মা কিছু বলতে যাবে তার আগে কেউ ওনার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে উৎফুল্ল কণ্ঠে বলল, না, সেই মহারানী ফোন বাসায় রেখেই বাইরে বের হয়ে গেছে, আর এতক্ষণ ধরে ওর এই স্টুপিড ফোনটা এখানে বসে ভ্যা ভ্যা করে চিল্লাচিল্লি করছিল। তাই আম্মুকে বললাম এসে ফোনটা রিসিভ করতে, না হলে তো এতক্ষণে এটার আওয়াজে আমার মাথা হ্যাং হয়ে যেত। আরিশার কথা শুনে তিহুর আগে ফুঁসতে ফুঁসতে বলল, মণিমা, কেন না বলে তুই এসে ফোনটা রিসিভ করতে পারলি না? গরুর বাচ্চা, তুই রিসিভ করলে তো আর মণিমা আর আমার গালিটা শুনতে পেত না। আরিশা ভেঙচি কেটে বলল, শুনেছে, ভালোই হয়েছে, আম্মু তো জানা উচিত, ওনার ভাইয়ের মেয়ে একটা লিমিটলেস বিয়াদব। আর আদির ফোন আমি রিসিভ করতে যাব কেন? কোন দুঃখে? আমি কি ওর বেতনভুক্ত কর্মচারী নাকি? তিহু মুখ বাঁকিয়ে বলল, বেতনভুক্ত কর্মচারী? তোকে বেতন দিয়ে কে রাখবে বইন? তুই তো সুইপার হওয়ার যোগ্য না। টাকা দিয়ে তোকে কাজে রাখার চেয়ে আমরা বাজার থেকে বান্দর নিয়ে এসে পুষবো, তাও তোর মতো গরুর পিছনে একটা ফুটো পয়সাও ওয়েস্ট করবো না। কথাটা বলে তিহু আরিশাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। ফোন কাটতেই সুমু তিহুর দিকে তাকিয়ে বলল, কোথায় আদি, আসবে কখন? তিহু বিরক্তির স্বরে বলল, জানি না, অনেকক্ষণ আগে নাকি বাসা থেকে বের হয়েছে, আর ফোনটাও বাসায় ফেলে এসেছে। রিম চিন্তিত স্বরে বলল, তাহলে এখনো কোথায় আছে? আবার ওর কোনো বিপদ টিপদ হলো না তো? রিম কথাটা বলার সাথে সাথে একটা রিক্সা এসে ওদের সামনে থামলো। ওরা সবাই তাকিয়ে দেখলো আদ্রি তাড়াহুড়ো করে রিক্সা থেকে নামতে নামতে বলছে, তো সরি গাইস, আসলে আসার সময় দাদু ভাইয়ের খপ্পরে পড়ে গিয়েছিলাম। হাজার খানেক প্রশ্নের উত্তর দেওয়ার পর তারপর উনি আমাকে এখানে আসার পারমিশন দিয়েছে। জানিসই তো দাদু ভাই একটু স্ট্রিক্ট টাইপের মানুষ। কথাটা বলে আদ্রি ভাড়া মিটিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে সামনের দিকে তাকাতেই ওর আত্মা কেঁপে উঠলো, কারণ ওর সামনে 3 মূর্তিমান অগ্নিরূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। আদ্রি আবারও মিনমিনে কণ্ঠে বলল, আমি ইচ্ছে করে লেট করিনি তো, এভাবে তাকিয়ে আছিস কেন? আদ্রির কথা শেষ হতে না হতেই ওর পিঠে ধরাম ধরাম করে কয়েকটা কিল পড়লো। ও কাঁদো কাঁদো ফেস করে সামনে তাকাতেই দেখলো তিহু, সুমু আর রিম ওকে দেখেই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যাচ্ছে। আদ্রি চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো, দেখলো আশেপাশে অনেক লোকজনই ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ও ভ্যাঁ করে কেঁদে দিয়ে বলল, পাবলিক প্লেসে এভাবে গণধোলাই দিয়ে আমার মান সম্মান প্লাস্টিক না করেও পারতি তোরা। তিহুরা ভিতরে এসে রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলে আগামীকাল সন্ধ্যা থেকে একদম পুরো রাতের জন্য রেস্টুরেন্টটা বুক করে ফেললো। বুকিংয়ের জন্য অগ্রিম টাকাও দিয়ে দিল। তারপর কোথায় কিভাবে ডেকোরেশন করবে সেটাও ওনাদের ভালো করে
বুঝিয়ে দিল। সব কাজ শেষ করে ওরা চারজন ওখান থেকে বের হতে যাবে তখনই রিম তিহুকে উদ্দেশ্য করে বলে উঠল, তিহু দেখ, ওটা তোর কাজিন না, কিন্তু সাথের মেয়েটা কি? রিমের কথা শুনে তিহু রিমের দৃষ্টি অনুসরণ করে রেস্টুরেন্টের একদম লাস্ট টেবিলে চেয়ারের দিকে তাকালো। আদ্রি আর সামিয়াও সেদিকে তাকালো। তিহু কিছু বলতে যাবে তার আগে আদ্রি বলল, ওটা সমুদ্র ভাইয়া না, ও এখানে কি করছে? তিহু মুখ বাঁকিয়ে বলল, কি আবার করবে? মেয়ে নিয়ে প্রেমের ক্লাস করছে। আদ্রি একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, এই ছেলেটা জীবনেও আর ভালো হতে পারলো না। ছ্যাঁচড়া ছিল আর ছ্যাঁচড়াই রয়ে গেল। ওর সব ছ্যাঁচড়ামি আমি বের করছি। ওয়েট, 2 দিন পর পর ওর টি-শার্টের মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করে না? আজকে ওর এই গার্লফ্রেন্ডের হাতে আমি ওকে এমন মার খাওয়াবো যে ও আর জীবনেও কোনো মেয়েদের দিকে ফিরে তাকাবে না। কথা বলে তিহু রেস্টুরেন্টের রিসিপশনে চলে গেল। তারপর সেখানে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আমাকে 1 স্লাইস লেবু দেওয়া যাবে? মেয়েটা মুচকি হেসে বলল, ইয়েস ম্যাম, আপনি 1 মিনিট এখানে দাঁড়ান, আমি এক্ষুনি কিচেন থেকে নিয়ে আসছি। কথাটা বলে মেয়েটি কিচেনে চলে গেল। সামিয়া আদ্রির দিকে তাকিয়ে স্লো হয়েছে বলল, এই মেয়ে আবার কি করতে চাইছে বলতো? আবার কোনো সিন ক্রিয়েট করবে না তো? আদ্রি সুমুর প্রশ্নের অ্যান্সার না দিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তিহুর দিকে তাকিয়ে রইল। রিসেপশনের মেয়েটা কিছুক্ষণ পর এসে 3 স্লাইস লেবু টিস্যুতে পেঁচিয়ে তিহুর হাতে ধরিয়ে দিল। তিহু এগিয়ে গিয়ে সুমু আর আদ্রি আর রিমের সামনে দাঁড়ালো। তারপর ওদের কানে কানে কিছু একটা বলে এক স্লাইস লেবু ওদের এক জনের হাতে ধরিয়ে দিল। ওরা এক সাইডে গিয়ে সেই লেবুর রস চিপে নিজেদের চোখে দিল। সমুদ্র কফি খেতে খেতে ওর গার্লফ্রেন্ডের হাত ধরে জাস্ট চুমু খেতেই নিচ্ছিল, কিন্তু তার আগে কেউ এসে ওর শার্টের কলার ধরে টেনে ওকে বসা থেকে উঠিয়ে দাঁড়া করালো। ঘটনার আকস্মিকতায় সমুদ্র হকচকিয়ে উঠল। ওর রেগে সামনের ব্যক্তিটাকে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে তিহুকে দেখে অবাক হয়ে গেল। তিহু সমুদ্রের দিকে অস্ত্রসিক্ত চোখে তাকিয়ে ওর শার্টের কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কেন সমুদ্র, কেন? তুমি এভাবে আমাকে কেন ঠকালে? আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম তুমি জানো? তুমি কেন আমার বিশ্বাস ভাঙলে? তিহুর কথা শুনে সমুদ্র পুরাই হতবাক। ও রসগোল্লার মতো চোখ জোড়া বড় করে বলল, এসব কি বলছিস তিহু? তোর মাথা ঠিক আছে? সমুদ্রের গার্লফ্রেন্ড বসে থেকে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, কে এই মেয়েটা বেবি? তুমি ওকে চিনো? সমুদ্র শার্টের কলার থেকে তিহুর হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমার কাজিন, ওর নাম তিহু। তিহু অবাক হওয়ার ভান করে বলল, কাজিন? আমি তোমার কাজিন হই? নতুন একটা গার্লফ্রেন্ড পেতে না পেতে আমি তোমার ভালোবাসা থেকে সোজা কাজিন হয়ে গেলাম? তিহুর কথা শুনে সমুদ্র 440 ভোল্টের শকড খেলো। ও তিহুর কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। সমুদ্রকে আরও অবাক করে দিতে সুমো গিয়ে ওর শার্টের কলার ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর কান্নার অভিনয় করতে করতে বলল, তিহু আপু না হয় তোমার কাজিন, তাহলে আমি তোমার কে হই সমুদ্র? সমুদ্র ভ্রু কুঞ্চিত করে বলল, কে আপনি? আর এভাবে কান্নাকাটি করছেন কেন? সুমো সমুদ্রের কলার ধরে জোরে জোরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ও হো, তুমি এখন আমাকে চিনতেই পারছো না? পুরনো হয়ে গেছি বলে সব ভালোবাসা শেষ হয়ে গেছে, তাই না সমুদ্র? এখন তো আমি তোমার কেউই না, ওই মেয়েটাই তো তোমার সব। সুমুর কথাটা বলতেই সমুদ্রের গার্লফ্রেন্ড বসে থেকে দাঁড়িয়ে বলল, এনাফ ইজ এনাফ। কি হচ্ছে এটা কি এখানে? আরে কারা তোমরা? সমুদ্র, তুমি ওদের কিছু বলছো না কেন? রিম এগিয়ে গিয়ে সমুদ্রের গার্লফ্রেন্ডের সামনে দাঁড়িয়ে খপ করে ওর হাত চেপে ধরলো। তারপর অসহায় কণ্ঠে বলল, আপনি কি এখনো বুঝতে পারছেন না যে আমরা কারা? বুঝবেনই বা কি করে? আপনি তো ওর ভালোবাসার অন্ধ হয়ে গেছেন। আমরাও এক সময় ওর ভালোবাসায় অন্ধ ছিলাম, কিন্তু এখন আমাদের চোখ খুলে গেছে। আমরা বুঝতে পেরেছি ও আমাদের সবাইকে একসাথে ঠকিয়েছে। সমুদ্র রিমের দিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, এই মেয়ে, তুমি না তিহুর ফ্রেন্ড? কি বলছো এইসব? চিনো আমাকে? 1 থাপ্পড়ে তোমার সব দাঁত ফেলে দিব। রিম অবাক হওয়ার ভান করে বলল, আমি তিহু আপুর ফ্রেন্ড? তিহু আপু আর সুমু আপুর সাথে তো আমার আজকেই দেখা হলো, আর এর মধ্যেই তুমি আমাকে ওদের ফ্রেন্ড বানিয়ে দিলে, আবার আমাকে মারার হুমকিও দিচ্ছ।
সমুদ্র হাত দিয়ে মাথা চেপে ধরে বলল, হোয়াট দ্য হেল, কি হচ্ছেটা কি এসব? তোরা সবাই এখানে এসে কেন এভাবে সিন ক্রিয়েট করছিস? কথাটা বলে সমুদ্রর সামনে তাকাতেই দেখলো আদ্রি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। সমুদ্র এগিয়ে গিয়ে আদ্রির সামনে দাঁড়িয়ে বলল, আদি, ওরা এসব কি শুরু করেছে? এসব ড্রামা করার মানে কি? আমাকে একটু বলবি প্লিজ? আদ্রি অবাক কণ্ঠে বলল, কে আপনি ভাইয়া? আপনি কি আমাকে চিনেন? আদ্রির কথা শুনে সমুদ্রের এবার কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেল। টিহু তো তাও ওকে বফ বলেছে, কিন্তু আদি তো ওকে চিনতেই পারছে না। এবার ওর কি হবে? কথাটা ভাবতে ভাবতে সমুদ্রের গার্লফ্রেন্ডে এগিয়ে এসে ওর গালে ঠাটিয়ে একটা চড় মারলো। তারপর রাগে চেঁচিয়ে বলল, আজকের পর থেকে তুই যদি আমার চারপাশেও এসেছিস তাহলে আমি তোকে জুতা পিটা করবো। চিটারের বাচ্চা, লজ্জা করে না এতগুলো মেয়েকে এভাবে ঠকাতে? বাড়িতে তোর মা বোন নেই নাকি জানোয়ার কোথাকার? কথাটা বলে মেয়েটা গট গট করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। মেয়েটার পিছনে পিছনে সমুদ্র ওকে বোঝানোর জন্য দৌড়ে গেল। ওরা যেতে আদ্রি, সুমো, তিহু আর রিম হাহা করে হেসে উঠল। হাসতে হাসতে তিনজন একদম ফ্লোরে বসে পড়ল। সমুদ্র হলো তিহুর বড় ফুপির ছেলে। সমুদ্রের বড় একটা ভাই আর ছোট একটা বোন আছে। ভাইয়ের নাম সৌভিক আর বোনের নাম বন্যা। আদ্রিসার আম্মু আর সমুদ্রের আম্মু আপন বোন। বয়সের দিক থেকে আদ্রিসার আম্মু সমুদ্রের আম্মুর থেকে 4 বছরের ছোট। সমুদ্র অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। বয়সের দিক থেকে টিহু আর আদ্রিসার তুলনায় অনেকটাই বড় হলেও ওদের মধ্যে সবসময় সাপ আর নেবুলের মতো ঝগড়া লেগে থাকে। সমুদ্র অনেকটা ফ্লার্টিং বয় টাইপ। প্রত্যেক মাসে ওর একটা করে গার্লফ্রেন্ড চেঞ্জ করা লাগে। আসলে সমুদ্র সবাইকেই ছেড়ে দেয়, ব্যাপারটা এমন না। ওর সাথে মেয়েরা 1 মাস রিলেশন থাকলেই তাদের ওকে জামাই বানানোর শখ সারা জীবনের মতো মিটে যায়। আর তারা কোনো রকম অজুহাত দিয়ে মানে ওর থেকে কেটে পড়ে। সমুদ্র দেখতে ড্যাশিং টাইপ হলেও অ্যাকচুয়ালি ওর নম্বর 1 ইরিটেটিং একটা পার্সন। ওর সাথে ঠিক মতো কেউ 1 ঘন্টা কথা বলেও ও তার মাথা খারাপ করে দেয়। সন্ধ্যা 7:30। সূর্যের রুমের ব্যালকনির রেলিংয়ের উপর বসে দুপুরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সূর্যকে বলছে আর হাসতে হাসতে লুটিয়ে পড়ছে তিহু। কিন্তু এত গুছিয়ে যাকে কথাগুলো বলছে তার এই বিষয়ে কোনো ইন্টারেস্টই নেই। তিহু থেকে কিছুটা দূরে রাখা ঝুলন্ত দোলনায় পায়ের ওপর পা তুলে বসে খুব মনোযোগ দিয়ে ফোন স্ক্রল করছে সূর্য। এদিকে যে একজন ব্যক্তি তাকে কাহিনী শোনাতে শোনাতে হেসে লুটোপুটি খাচ্ছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে নিজের কাজ করতে ব্যস্ত, যাকে বলে ভীষণ রকম ব্যস্ত। সূর্যের থেকে কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে তিহু বেশ খানিকটা বিরক্ত হলো। চোখে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে তুলে তিহু সূর্যকে উদ্দেশ্য করে বলল, এতক্ষণ ধরে যে আমি এত কথা বললাম, আমার একটা কথাও কি তুমি শুনেছো ভাইয়া? সূর্য ফোনের দিকে দৃষ্টি রেখে বলল, শুনবো না কেন? আমার কি কান নেই নাকি? প্রশ্নের প্রত্যুত্তরে আবারও প্রশ্ন শুনে তিহুর বিরক্তির মাত্রাটা আরও বেড়ে গেল। ও কপালে ভাঁজ ফেলে বলল, সব যখন শুনেছো তাহলে কিছু বলছো না কেন? সূর্য ফোনের দিকে থেকে চোখ সরিয়ে তিহুর দিকে তাকালো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি বলবো? কিছু না। দেখ, তোমাকে কিছু বলাই বৃথা। তুমি এমনিতেই আমার কথা শোনো না, এমনিতেও আমার কথা শোনো না। তারপরেও যে আমি কেন তোমাকে এসব কথা বলি আল্লাহই জানে। অযথা বকবক করে শুধু শুধু তোমার আর নিজের দুজনেরই সময় নষ্ট করি। রাগ নিয়ে কথাগুলো বলে তিহু রেলিং থেকে নেমে গেল। তারপর রেলিংয়ের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে ব্যালকনির দরজার কাছে যেতে পিছন থেকে সূর্য শান্ত কণ্ঠে বলে উঠল, একটু পর যা, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। সূর্যের কথা শুনে তিহু দাঁড়িয়ে গেল। ওর চোখে মুখে চিন্তার ছাপ ফুটে উঠল, কারণ সূর্য সহজে এতটা সিরিয়াস হয়ে কথা বলে না। তিহু এগিয়ে গিয়ে সূর্যের দোলনার পাশাপাশি আবারও রেলিংয়ের ওপর উঠে বসলো। সূর্য গম্ভীর কণ্ঠে তিহুকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আমাদের বাসায় বর্তমান যে হেল্পিং হ্যান্ড মেয়েটা আছে ওর নামটা যেন কি? তিহু ভ্রু কুচকে বলল, ওর নাম ইয়াসমিন। বাট তুমি হঠাৎ ওর নাম জিজ্ঞেস করছো কেন? সূর্য তিহুর প্রশ্নের কোনো অ্যান্সার না দিয়ে আবারও ওকে পাল্টে প্রশ্ন করে বলল, মেয়েটা কি লেখাপড়া জানে? জানবে না কেন? ও তো ক্লাস 8 পর্যন্ত পড়েছে। তারপর ওর বাবা অসুস্থ হয়ে যাওয়ার টাকার জন্য নাকি ওর লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে। তিহুর কথা শুনে সূর্য কিছুটা সময় চুপ রইল। তারপর ফোনের গ্যালারি ঘেটে একটা পিক বের করে তিহুর সামনে ধরে বলল,
দেখ তো মেয়েটাকে চিনিস কিনা। তিহু তুর্যের থেকে ফোনটা নিজের হাতে নিয়ে কৌতূহলবশত ফোনের স্ক্রিনের দিকে তাকাতে ওর চোখ জোড়া রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল, কারণ ফোনের স্ক্রিনের মেয়েটা আর কেউ না, স্বয়ং ইয়াসমিন। তবে পিকের মধ্যে ওকে একদমই গ্রামের মেয়েদের মতো লাগছে না। ওর গায়ে থাকা ড্রেস আর ওর হেয়ার স্টাইল প্লাস ওর সাজ বলে দিচ্ছে ও যথেষ্ট স্টাইলিশ একটা মেয়ে। পিকের মেয়েটার মধ্যে আর এখনকার ইয়াসমিনের মধ্যে ছিটে ফোটাও মিলও খুঁজে পাচ্ছে না তিহু। ও অবাক কণ্ঠে খানিকটা উঁচু গলায় তুর্যকে উদ্দেশ্য করে বলল, এটা তো ইয়াসমিনের বিগ ব্রো, কিন্তু ওকে এখানে দেখে তো মোটেও গ্রামের মেয়ে মনে হচ্ছে না। তিহুর কথা শেষ হতে না হতেই তুর্য দোলনা থেকে দাঁড়িয়ে তিহুর পাশে এসে রেলিংয়ের ওপর দু হাতে রেখে বলল, গ্রামের মেয়ে হলেও তো ওকে গ্রামের মেয়েদের মতো মনে হবে তিহু। ও গ্রামের কোনো গরিব ফ্যামিলির মেয়ে না, ওর আসল নাম এমিলি। ওদের ছোটোখাটো একটা চোরা গ্যাং আছে যাদের কাজই হলো গরিব নিরীহ সেজে লোকের বাড়িতে হেল্পিং হ্যান্ড হয়ে কাজে ঢোকা এবং বেশ কিছুদিন কাজ করার পর মালিকের বিশ্বাস ভালো মতো অর্জন করা। তারপর এরা সুযোগ বুঝে বাসায় চুরি করে পালিয়ে যায়। অনেক সময় ধরা খাওয়ার সিচুয়েশন তৈরি হলেও খুন করে ফেলতেও এরা দ্বিধাবোধ করে না। তুর্যের কথা শুনে ভয়ে তিহুর হার্টবিট বেড়ে গেল। ও কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তার মানে আমরা এতদিন আমাদের বাসায় একজন খুনিকে রাতের বেলা থাকার পারমিশন দিয়েছি? ওহ নো। তুর্য বলল, এতটুকুতেই ভয় পেলে তো হবে না, কাহিনী আরও বাকি আছে। তুর্যের কথা শুনে তিহু শুকনো একটা ঢোক গিলে ওর দিকে তাকালো। তুর্য বলা শুরু করলো, 2 মাস আগে আমার এক ফ্রেন্ডের অসুস্থতার কথা বলে আমি ঢাকায় গিয়েছিলাম, তা তোর মনে আছে? তুর্যের প্রশ্নের প্রত্যুত্তরে তিহু উপর নিচ করে হ্যাঁ সূচক মাথা নাড়ল, যার মানে ওর মনে আছে। তিহুকে হ্যাঁ সূচক মাথা নাড়তে দেখে তুর্য বলল, আসলে ও এমনি অসুস্থ ছিল না, রাতের বেলা ওদের বাসার হেল্পিং হ্যান্ডকে চুরি করা অবস্থায় ও হাতে নাতে ধরে ফেলেছিল আর সে ওর ওপর অ্যাটাক করেছে, ওকে আহত করে দিয়ে পালিয়ে গিয়েছিল। পরে ওকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ায় ও বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু ওর অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। পরে আমরা কয়েকজন ফ্রেন্ড আর ওর ফ্যামিলির কিছু মেম্বারের মিলে থানায় রিপোর্ট করতে গিয়েছিলাম। তখনই পুলিশরা এই গ্যাংটার সম্পর্কে আমাদের জানিয়েছিল আর এটাও জানিয়েছিলেন যে ওই গ্যাংস সম্পর্কে ওনারা সব জানলেও ওই গ্যাংয়ের কোনো মেম্বারের পিক ওনাদের কাছে নেই। তবে যারা ওদের প্রতারণার শিকার হয়েছে তাদের বর্ণনা অনুযায়ী কিছু স্কেচ ওনাদের কাছে আছে, যেগুলো দিয়েই ওনারা অপরাধীদের খুঁজে যাচ্ছেন। তবে এতে লাভ কিছুই হয়নি। অপরাধীরা এতটাই চালাক যে ওনারা কিছুতেই ওদের নাগাল পাচ্ছিলেন না। এইটুকু বলে তুর্য থামতেই তিহু কপালে ভাঁজ ফেলে বলল, পুলিশের কাছে যখন কোনো পিক ছিলই না, তখন তুমি এই পিকটা কোথায় পেলে আর কিভাবেই বা জানলে ইয়াসমিন ওদের দলেরই লোক? তুর্য ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি ওই দিন থানা থেকে আসার সময় সবগুলো স্কেচের একটা করে ফটোকপি করে নিয়ে এসেছিলাম। তারপর আনঅফিসিয়ালি আমাদের দলের কিছু লোক লাগিয়ে এই গ্যাংস্টার সম্পর্কে খোঁজ খবর নিতে থাকি। কিছুদিন আগে যখন আমি ট্যুরের কথা বলে পাশে থেকে বের হয়েছিলাম, তখন আসলে আমি কোনো ট্যুরে যাইনি। ওই লোকগুলো সন্ধান পাওয়ায় আমার ফ্রেন্ডদের নিয়ে পুলিশের কাছে গিয়েছিলাম। তারপর সব কথা পুলিশদের বলে ওনাদের দিয়ে ওদের দলের কয়েকজনকে অ্যারেস্ট করেছিলাম। পুলিশ ওদের অ্যারেস্ট করে উত্তম মাধ্যম দেওয়ার পর ওরা ওদের দলের সমস্ত মেম্বারদের নাম ঠিকানা পিক সব দিয়েছিল। সেখানেই আমি ইয়াসমিনের পিকটা দেখতে পেয়েছিলাম আর ওই রাতেই দ্রুত আমি আমার বাইক নিয়ে বাসায় চলে আসি। তুর্যের লাস্টের কথা শুনে তিহু এবার রেগে গেল। ও রাগী কণ্ঠে খানিকটা ঝাড়ি মেরে বলল, সব কিছু জানার পরেও তুমি এতদিন চুপচাপ বসেছিলে কেন? পুলিশদের বলে বাকিদের মতো ওকেও লকআপে ঢুকাওনি কেন? যদি এই কয়দিনে ও একটা অঘটন ঘটিয়ে ফেলতো তখন কি হতো? তুর্য চোখ পাকিয়ে তিহুর দিকে তাকিয়ে বলল, কাজে রাখার সময় মনে থাকে না? চেনা নেই জানা নেই একজন এসে দরজায় নক করে কান্নাকাটি করে কাছে চাইলো, আর আপনি আর আপনার আম্মু একদম বিনয়ের অবতার হয়ে অচেনা একটা মেয়েকে কাজ দিয়ে দিলেন। একবার তার বিষয়ে কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন অবধি মনে করলেন না আপনারা, আর এখন উল্টে আমাকে রাগ দেখাচ্ছেন।
তিহু মুখ ফুলিয়ে বলল, আমার কি দোষ? আগের আন্টিটা অসুস্থতার জন্য কাজ আসছিল না, আর আম্মুও একা একা এত কিছু ম্যানেজ করতে পারছিল না, তাই তো আমি রাজি হয়ে গেলাম। না হলে তো ওকে কাজেই রাখতাম না। খোঁজ খবর নেওয়া তো অনেক দূরের ব্যাপার। সূর্য লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, হয়েছে, আর ঠোঁট ফুলিয়ে থাকতে হবে না। আমি বুঝেছি, এখন আপনার জন্য একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আপনি ছাড়া আর কেউই করতে পারবে না। তিহু চিন্তিত ভঙ্গিতে বলল, কি কাজ? সূর্য বলল, যেভাবেই হোক কালকে ওই মেয়েটাকে আমাদের সাথে পার্টিতে যাওয়ার জন্য রাজি করাবি। ও কিন্তু বাসায় থেকে যেতে চাইবে না। আমাদের সাথে যাওয়ার জন্য ও কিছুতেই রাজি হবে না, তবে যেভাবেই হোক তোর ওকে রাজি করাতেই হবে, এবং রাজি করিয়ে সাথে করে ওকে ওখানে নিয়ে ও যেতে হবে। তিহু চোখ ছোট ছোট করে সূর্যের দিকে তাকিয়ে বলল, একজন চোরকে জেলে না পাঠিয়ে কিনা আমাদের সাথে পার্টিতে নিয়ে যাব? কেন? যাতে চুরি করার জন্যে আরও ইন্সপায়ার হয়, সেই জন্য? সূর্য ধমকেশ্বর বলল, যেটা বলেছি ভালো মেয়ের মতো চুপচাপ সেটা করবি। অতিরিক্ত কথা বললে রাতের বেলা নিয়ে গিয়ে ও তোকে বাসার পেছনের বটগাছটার সাথে একদম বেঁধে রেখে আসবো। তারপর ওখানে বসে বসে সেই সুইসাইড করা মেয়েটার আত্মার সাথে গল্প করিস। সূর্য কথাটা বলতেই তিহু ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। কারণ কিছু হলেই সূর্য ওকে ওই কথাটা বলে ভয় দেখায়। তিহুদের বাসার পিছনের অংশটা একদমই শুনশান টাইপ। ওখানে একটা বড় বটগাছ আছে, আর কয়েকটা তাল গাছ ছাড়া তেমন কিছুই নেই। তবে স্থানীয় লোকজনেরা বলে অনেক আগে নাকি ওখানে একটা টিনের ঘর ছিল। সেই ঘরে নাকি একটা পরিবার বসবাস করতো। তবে সেই পরিবারের অল্পবয়সী একটা মেয়ের লাশ বাসার পাশের বটগাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তারপরই আগে ওনারা ওই বাসা ছেড়ে চলে গিয়েছিলেন, আর স্থানীয় লোকরা ওই জায়গাটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল। তাদের ধারণা মতো এখনও ওখানে সেই মেয়েটার আত্মা ঘোরাঘুরি করে, তাই ওই জায়গাটার রাতের বেলা তো দূরের থাক, দিনের বেলাও কেউ ওখানে যায় না। এই জন্যই সূর্য সবসময় তিহুকে ওখানে রেখে আসার কথা বলে। তিহুর এসব ভাবনার মধ্যেই সূর্য রুমের মধ্যে যেতে যেতে বলে উঠল, আমি এখন যা যা বললাম এর একটা কথাও কাউকে বলবি না, এমনকি আম্মুকেও না। যা শুনেছিস আপাতত সব ভুলে গিয়ে যেটা বলেছি সেটা কর। সবাইকে যা বলার আমি নিজে বলবো, বুঝেছিস?